নমস্কার। মনোজ আগরওয়াল বিগত নির্বাচনে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তো নির্বাচন কমিশন তো অনেকগুলো ভিডিও বানিয়েছিল, তার অনেক কিছুতেই তাকে দেখা গেছে। তার আগে তেমন পরিচিত মুখ ছিলেন না। এছাড়াও বিজেপি নেতাদের সঙ্গে নির্বাচনের সময় তার কিছু ছবিও দেখা গেছে। তো নির্বাচন মিটেছে, কাজ শেষ হয়েছে, এবার তিনি সোজা হয়ে গেলেন মুখ্য সচিব, ছিলেন রেফারি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এবার হয়ে গেছেন প্লেয়ার, সোজাসুজি মুখ্য সচিব। শুধু প্লেয়ার নয়, বলা যেতে পারে টিমের অধিনায়ক। তাই ইনি একজন নন, এছাড়া ছিলেন সুব্রত গুপ্ত, যিনি এসআইআরের সময় থেকে নির্বাচন পর্যন্ত ছিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। তিনি হয়ে গেলেন মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা। এবং ভবানীপুরে ছিলেন একজন রিটার্নিং অফিসার, তাকে নিয়ে অজস্র অভিযোগ এসেছে। নির্বাচন মিটে গেল, তারপর তিনিও সোজা চলে গেছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে, যাকে খুব কায়দা করে বলা হয় সিএমও। তো যেটা দাঁড়ালো সব মিলিয়ে সেটা হচ্ছে, খেলা শেষ হতে চললো আর আম্পায়াররা খেলার শেষ পাতে যোগ দিলেন বিজয়ী দলে। দলে দলে আম্পায়ার, যিনি প্রথম আম্পায়ার, যিনি দ্বিতীয় আম্পায়ার, তৃতীয় আম্পায়ার, সবাই বিজয়ী দলে চলে গেলেন। তাঁরা ছিলেন রেফারি। কিছুক্ষণ পর্যন্ত অত্যন্ত নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করার পর একটি গোলকে যখন সবাই মিলে 3 গোল দিয়ে দিয়েছে, তখন তার বিপক্ষ দলে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন ইত্যাদি নানা পজিশনে এরা যোগদান করলেন। তো এইগুলো হলো এবার নির্বাচনের প্রাথমিক কিস্সা। এটা জানা গেল একদম নতুন সরকার গঠনের প্রথম দিনেই এই কাজগুলো করা হলো, এত গুরুত্বপূর্ণ ছিল ব্যাপারটা। তো প্রথম দিনে আরও একটা ব্যাপার ঘটেছে, যে বিরোধী দলের এক নেতা সুজিত বসু সোজা চলে গেছেন ইডির হেফাজতে। তিনি নাকি প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত। তো দুর্নীতিগ্রস্ত কি নয় সে আমার জানা নেই, হতেই পারেন আবার নাও পারেন, কিন্তু এই যে টাইমিং, এটা খুব ভালো ব্যাপার। তা আন্দাজ করতে পারি, এবার সন্দেহ হয় আমাদের, নিশ্চিত করে তো বলা যাবে না। এবার হেফাজতে যখন নেওয়া হয়েছে, তাকে নির্ঘাত বিশ্বের যে সবথেকে বড় ওয়াশিং মেশিন, সারা পৃথিবীর 8ম আশ্চর্য যে ওয়াশিং মেশিন, তাতে ঢোকানো হবে এবং তিনি ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে বেরিয়ে আসবেন, যেমন হয়েছে পাঞ্জাবের সাংসদদের ক্ষেত্রে। আর যদি তা না করেন তাহলে বছরের জেলবাস তো বাঁধা। যখন মমতা সরকার ছিল তখন তার থেকে কিছু ঠেকনা পাওয়া যেত, তখন 2-3 বছর ছিল, এখন কত বছর থাকতে হবে কেউ জানে না। তো এই যে কাণ্ডগুলো ঘটছে, যেটা ঘটলো নতুন সরকারের একদম প্রথম দিনেই, তো এইগুলো অন্য সময় হলে চোখে লাগতো, কিন্তু এখন আর এসব আদৌ কোনো চোখে লাগে না, কারণ এটাই হচ্ছে এখন চূড়ান্ত স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিকত্বের সংজ্ঞাটা বদলে গেছে। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন ছোট ছিলেন তখন লজেন্স খেতে দেওয়া হতো না, ওটাই ছিল স্বাভাবিক। যখন বড় হলেন যত খুশি লজেন্স খেতে পারেন, ওটা আবার স্বাভাবিক। তো গণতন্ত্র ছোট ছিল, তখন তারা এইভাবে ওয়াশিং মেশিনের ব্যবহার শেখেনি, তখন ছিল সেটা স্বাভাবিক। এখন গণতন্ত্র বড় হয়েছে, বুড়ো হয়েছে, হয়তো নখদন্তহীন হয়েছে, এখন একটা ওয়াশিং মেশিন খাড়া করে যেখান থেকে যাকে খুশি ধরে আনা যায়, লেখক হন, সাহিত্যিক হন, আমলা হন, প্রাক্তন বিচারক হন, গায়ে যতই কালি লেগে থাকুক, তাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পরিষ্কার করে বের করে আনলে সমস্ত কালিমা মুছে যায়। এটাই হচ্ছে এই জমানার নতুন গণতন্ত্রের কামাল। তো এটাই এখন স্বাভাবিক। তো গদি মিডিয়া রাত দিন দুর্নীতি করতে দুর্নীতি বলে চিৎকার করে চলেছে। সে তো আর এমনি নয়, এই ওয়াশিং মেশিনে আসার জন্যে। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করতে করতে আমাদের চোখের সামনে একজন প্রাক্তন বিচারক হঠাৎ দুম করে সাংসদ হয়ে গেলেন। ওয়াশিং মেশিনে ঢুকেই হবে। ওদিকে নির্বাচন চলাকালীন ইডি ধরে নিয়ে গেল প্রধান বিরোধী দলের নীতি নির্ধারক সংস্থার ডিরেক্টরকে, আইপ্যাকের ডিরেক্টরকে। খুব সম্ভবত তাকেও ঢোকানো হয়েছিল এই সুবিখ্যাত ওয়াশিং মেশিনে এবং ঢুকিয়ে সম্পূর্ণ শুদ্ধ করে ফেলা হয়েছে। তো মনে রাখবেন, এগুলো কিন্তু কোনো দুর্নীতি নয়, এইগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে বড়, সর্ববৃহৎ এবং সবথেকে কার্যকরী ওয়াশিং মেশিন চালানোর ফল। এখন আর ফৌজদারি মামলা লাগে না, যারা অপরাধ করেছেন জেলে ভরতে হয় না। ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলে মস্তিষ্ক এবং গোটা শরীর প্রক্ষালিত হয়ে যায় এবং তারপর যখন বেরিয়ে আসে, দুর্নীতি, কালিমা এসবের ছিটে ফোটাও থাকে না। কাজে এগুলো দুর্নীতি নয়। সেই জন্যেই যখন আইপ্যাক নিয়ে ওই সমস্ত কাণ্ড ঘটছিল, গদি মিডিয়া সে নিয়ে একটি কথাও বলেনি, শুধু তারা ব্যস্ত ছিল যে সবুজ ফাইলে কি পাচার হয়ে গেল সে নিয়ে। শুধু তাই নয়, ধরুন 35 লক্ষ লোককে বেনাগরিক হওয়ার মুখে ঠেলে দেওয়া হলো নির্বাচনের ঠিক আগে।
ভোটার তালিকা থেকে তো বাদ দেওয়া হলোই, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এসে সজোরে ঘোষণা করে গেলেন যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, মানে দুটো ধাপ হয়ে গেছে, এবার খালি ডিপোর্ট করাটা বাকি আছে। খুব সজোরে একাধিকবার এই কথাগুলো বিভিন্ন ভাষায় তিনি বলে গেলেন। তো তখনও গদি মিডিয়া কোনো চিৎকার চেঁচামেচি করেনি। নির্বাচনটা কার্যত অবৈধ হলো, কারণ 5%, 35 লক্ষের হিসেবটা যদি ধরি, 5%-এর সামান্য বেশি মানুষকে বাদ দিয়ে পৃথিবীর কোথাও কোনো নির্বাচনকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে বলে আমি আজ অবধি শুনিনি। এবং শুধু অবৈধ ঘোষণা করা হয়েছে তা না, সরকারের মাথারা খুব জোর দিয়ে বলে গেলেন যে এদেরকে কিন্তু একটা সময় ডিপোর্ট করাও হতে পারে। হুমকিটা এদের উদ্দেশ্যে ছিল নির্ঘাত, আমি যদি ভুল করি তাহলে দুঃখিত, কিন্তু নির্বাচনী প্রচারে যা বলা হয়েছে আমি মনে করেছি তাই। তো এইভাবে একটা রাজ্যকে দখল করে নেওয়া হলো। তখনও কিন্তু গদি মিডিয়ার মাতারা দুর্নীতি, স্বৈরাচার কিচ্ছু খুঁজে পাননি, কারণ এই প্রক্রিয়াটা অভূতপূর্ব। একদিন আপনারা যেটা ভাবছিলেন যে শুধুমাত্র কিছু মানুষকে ওয়াশিং মেশিনে ভরা যায়, সে তো যাই, কিন্তু বিজ্ঞান তো এক জায়গায় থেমে থাকে না। বিজ্ঞানের ক্রমশ উন্নতি হয়, উত্তরোত্তর বৃদ্ধি পায়। প্রথমে ছিল অ্যাটম বোম, তারপর হলো হাইড্রোজেন বোম, তারপর হলো নিউট্রন বোম। ক্রমশ ব্যাপারটার ধ্বংসাত্মক শক্তি বেড়েছে। সেই রকমই আমাদের ওয়াশিং যে মেশিন ছিল, সেখানে প্রথমে ঢোকানো হচ্ছিল কিছু মানুষকে, তারপর কিছু প্রভাবশালী মানুষকে, এবং সবশেষে এখন দেখা যাচ্ছে গোটা একটা রাজ্যকে ঢুকিয়ে ফেলা যায়। গোটা একটা রাজ্যকে ঢুকিয়ে ফেলার পরে একটা শুদ্ধ সনাতনী রাজ্য বেরিয়ে আসে, এবং যে ময়লাগুলি থাকে সেই 35 লক্ষ ময়লা বর্জ্য পদার্থ হিসেবে, বর্জনীয় হিসেবে অন্যদিকে তাদেরকে ছুড়ে ফেলা হয়। এবং সেই জন্যেই আমাদের গদি মিডিয়া এবং গদি মিডিয়ার বিখ্যাত বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞরা, যাদের কোত্থেকে ধরে নিয়ে আসা হয় এ নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন, তো তারা এসবের মধ্যে দুর্নীতি, স্বৈরাচার কিচ্ছু খুঁজে পেলেন না, পেলেন হচ্ছে জনাদেশ। তো এত বড় যে কাণ্ডটা ঘটে গেল, যেটাকে আমরা বলতে পারি ওয়াশিং মেশিনের আশ্চর্য কিস্সা, তো তারপরে এই সামান্য বদলি টদলির ব্যাপার বলছি, এগুলো আর এমন কি। তো মোদ্দা কথা যেটা আপনাদের মাথায় রাখতে হবে, এই ওয়াশিং মেশিন জমানা আসার পর আমাদের কিন্তু হিসেব নিকেশ সম্পূর্ণ বদলে গেছে। ওয়াশিং মেশিন আসার আগে আমরা জানতাম অপরাধীর বিচার হয় আদালতে, থানাতে ধরে, তারপর আদালতে বিচার হয় ইত্যাদি প্রভৃতি। কিন্তু এখন আমরা জানতে পাচ্ছি অপরাধীর হৃদয় এবং পোশাক পরিবর্তন হয় আসলে ওয়াশিং মেশিনে। একইভাবে আমরা একদিন জানতাম যে সরকার হয় জনতার নির্বাচিত, কিন্তু তারপরে আমরা জানলাম যে তা নয়, জনতা অর্থাৎ নির্বাচককে নিয়োগ করে হচ্ছে সরকার নিজেই। তো এইটাকে আমরা বলতে পারি সরকারের স্বনিযুক্তি প্রকল্প। তো স্বনিযুক্তি প্রকল্প তো আপনারা জানেনই সবাই, সরকারি স্তরে সেটা আমরা দেখিনি, কি এটাও অভূতপূর্ব। এর আগে সমস্ত সরকার ছিল নির্বাচিত, এইটি হয়েছে স্বনিযুক্ত। তো সেই তো ঠিকই আছে। তো কারণ আমরা মানে এর আগে এই সমস্ত ঘটনা হলে, ধরুন জরুরি অবস্থা হলে মানুষ চুপ করে গিয়েছিল। এর আগে সরকার স্বৈরাচার করেছে, বিভিন্ন সরকারকে ফেলে টেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তখন লোকে প্রতিবাদে ফেটে পড়েছে। যখন সেন্সার হচ্ছিল তখন তার বিরুদ্ধে কবিতা টবিতা লেখা হয়েছে, কারণ সেন্সার হলে তো আর যা সেন্সার করছে সেগুলো ছাপার উপায় থাকে না। কিন্তু এখন দেখবেন যে মানুষও এটার জন্য কিন্তু তৈরি হয়ে গেছে। তা আমরা এখন যেটা করি যে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে, আবার একটা গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ 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 বলে হাসি ঠাট্টা করি, যেন আরেকটা উইকেট পড়লো, এইসব কথাবার্তা বলি। ইডি যখন একটা ইডিকে দিয়ে বা নির্বাচন কমিশনকে দিয়ে যখন একটা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে সন্দেহ করা হয়, তখন আপনার খুব আনন্দ পাই, সবুজ ফাইল হা 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 বলে। আমরা যখন এইভাবে ক্ষমতা দখল হলো, বস্তুত সন্দেহ যেটা, অভিযোগ যেটা, যে গায়ের জোরেই দখল হলো, তো তারপরেও আমরা বলি যে নতুন যে সরকার এসেছে তাকে তো একটু বুঝে নিতে হবে সে কীরকম করে চলবে। তারপর আশা আকাঙ্ক্ষার ডালি হাতে নিয়ে তার কাছে হাত জোড় করে আমরা যাই। তো কারণ আমাদের বুঝতে হবে যে অবস্থা বদলে গেছে। আগের সব সরকার ছিল গঙ্গার, এইটা যমুনার। আগের সব সরকার ছিল নির্বাচিত, এইটি স্বনিযুক্ত। আগের সব সরকারের দায় ছিল তাদের আমলে ঘটে চলা সন্ত্রাসের, বিশেষ করে নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস সেটা নিয়ে। কিন্তু এখন এই সরকারের আমলে হয় সেই সন্ত্রাস হচ্ছেই না, যেটুকু হচ্ছে তার দায় হলো বিরোধীদের। আমরা গদি মিডিয়া দেখে আমাদের যা মনে হচ্ছে যে বুলডোজার দিয়ে যে ভাঙচুর করা হচ্ছে, সরকার গঠন করার আগেই সেসব শুরু হয়ে গেছে।
সরকার বা প্রশাসন তখন ছিল নির্বাচন কমিশনের অধীনে। কার নির্দেশে করা হলো আমরা জানি না, কিন্তু গদি মিডিয়া শুনে আমরা বুঝতে পারছি যে লোকগুলি যারা ভাঙচুর করতে গেল, সে বুলডোজার দিয়ে দোকান ভাঙাই হোক বা খালি হাতে লেনিন মূর্তি ভাঙাই হোক, লোকগুলি হচ্ছে বিরোধী দলের, বুলডোজার বিরোধী দলের, এবং যারা চারদিকে পাহারা দিচ্ছিল, ঢিল ছোড়াই হোক, লেনিন মূর্তি ভাঙাই হোক বা বুলডোজার আনাই হোক, সে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, যদিও প্রশাসন তখন হয় এই সরকারের, নতুন সরকারের কিংবা নির্বাচন কমিশনের, কার আমি জানি না, কিন্তু মনে রাখতে হবে তখনও কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কাজ করছিল হচ্ছে পূর্বতন সরকারের নির্দেশে। তো এই সমস্ত জিনিস হচ্ছিল বলে এগুলো আর দেখানো হয় না। যখনই গদি মিডিয়া সন্ত্রাসের কথা বলা হয়, 2026-এ কোনো সন্ত্রাস নেই, মনে রাখবেন, দেখানো হয় 2021, 2011, তারও আগে নেহাত ফুটেজ নেই 2006-টায় বা তার আগে, নইলে সেগুলোও কিন্তু দেখানো হতো। তো সমস্ত সরকারের দায় হচ্ছে তাদের আমলে সন্ত্রাসের, কিন্তু এই ওয়াশিং মেশিনের সরকারের কোনো দায় নেই। যেটুকু হচ্ছে হয় হচ্ছেই না, কিংবা যেটুকু হচ্ছে তার দায় কিন্তু সম্পূর্ণ রকম বিরোধীদের। তো এখানে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর আত্মসহায়কের মৃত্যু হলো ভোটের ঠিক পরই, এবং কথা হচ্ছে যে ওটা প্রথম নয়, ওটা নাকি শুনলাম, আমি জানি না, খবরের কাগজে টড়লাম যে ওনার আত্মসহায়ক হলেই সবার নাকি অস্বাভাবিক মৃত্যু হয়। বলতেও ভয় লাগে যে কী কাণ্ড জানি না, কিন্তু যেই দিন তার অস্বাভাবিক মৃত্যু হলো, আমরা তৎক্ষণাৎ চারদিকে হই করে জেনে গেলাম বিরোধীরা ছাড়া এই কাজ আর কে করবে। তো এখন জানতে পারছি যে সেই কীর্তিমান, সে একজন সুপারি কিলার, কে সুপারি দিল জানতে পারিনি, এটাও খবরের কাগজ পড়ে এর আগে যেমন জানা যায়নি, এটাও নির্ঘাত জানা যাবে না। কিন্তু সেই সুপারি কিলার, হিন্দি ভাষী সুপারি কিলার ধরা পড়েছে উত্তরপ্রদেশ থেকে। ব্যাস, গদি মিডিয়া চুপ। বিরোধীদের কীর্তি বলা হয়ে গেছে, আবার দেখানোর দরকার কি? সত্য তো প্রতিষ্ঠিত। তো রাস্তায় নেমেছিল যে বুলডোজার, যেটা আগেই বললাম, অন ক্যামেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুমকি দিল ছাত্রদল, একদম ক্যামেরা অন করে। ও বললো যে ভারত মাতা কি জয় বলতে হবে। তো ভারত মাতা কি জয় হোক, যাই হোক, সে তো লোকজন নিজের ইচ্ছে হলে বলবে, নইলে বলবে না, কিন্তু বলতে হবে ওদের সামনে। হুমকি টুমকি দেওয়া হলো। তো মূর্তি ভাঙা হলো, লেনিন থেকে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের নেতাদের মূর্তি ভেঙে ফেলে হলো, কিন্তু মিডিয়াকে কখনো দেখেছেন সে নিয়ে হইচই করতে? তো এর যদি আধখানা হতো, ধরুন একটা ক্যামেরার সামনে বর্তমান সরকার নয়, তার আগের সরকার বা তার আগের সরকারের ছাত্রদল, তারা গিয়ে এরকম হুমকি দিচ্ছে এবং ক্যামেরা ধরে বসে আছে, তখন কি হইচই হতো। এটা সরকার নয়, এখন জঙ্গলের রাজত্ব চলে এসেছে। এবং এর থেকে খুব সামান্য ঘটনা কদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছিল, তাঁর উপাচার্য কি আর ন্যায় নীতির বিরুদ্ধে লড়ছিলেন, তো তিনি তো টিভিতে চলে এলেন। সে কী রে বাবা, মানে তাকে আমি কোনো অসম্মান করছি না, করতেও চাই না, কিন্তু ঘটনাটা এর থেকে অনেক ছোট ছিল যা হয়েছিল। তিনি টিভিতে এসে নাগাড়ে বক্তার প্রায় প্যানেলিস্ট হয়ে গেলেন, এবং এখনও শুনতে পাই নানা জায়গায় বক্তৃতা দিচ্ছেন ন্যায় নীতির প্রসঙ্গে। তো এই সরকার প্রসঙ্গে কিছু বক্তৃতা দিয়েছেন কিনা আমি দেখিনি, নিশ্চয়ই দিচ্ছেন, ন্যায় নীতির যখন এত পক্ষে। তো যদি ঢুকে এরকম হুমকি দেওয়া হতো, কী হতো সেটা আপনারা ভেবে নিন। আর যদি ধরুন মূর্তি ভাঙা শুরু হলো, তো একদম আফগানিস্তানের তালিবান হয়ে গেছে থেকে শুরু করে, মানে নীল বিদ্রোহের মূর্তি ভাঙা হচ্ছে, লেনিনের মূর্তি ভাঙা হচ্ছে, সাঁওতাল বিদ্রোহের নায়কদের মূর্তি ভাঙা হচ্ছে। বলা হতো যে এটা আফগানিস্তান তো হয়েইছে, এখানে তো সব শাহজাহানদের রাজত্ব, এবং আফগানিস্তান হয়েছে শুধু নয়, আফগানিস্তানের 3 গুণ হয়ে গেছে। আর যদি 3 জন আত্মসহায়কের পরপর মৃত্যু হতো কোনো মুখ্যমন্ত্রী, তাহলে যে কী হতো সে আমি কল্পনাও করতে পারছি না। আপনারা ভাবুন, খুব ছোট করে যেটা কল্পনা করতে পারছি যে ওই তারাপদ রায়ের কায়দায় এই ছোট ফ্যাসিস্টই আসলে বড় ফ্যাসিস্ট, এই চিৎকারে স্লোগানে ছেড়ে যেত দুনিয়া। তো কথা হচ্ছে, এখন যেহেতু ওয়াশিং মেশিন সরকার এসেছে, ওসব কিছু নেই, তাই নির্বিকারে রাজ্যের মন্ত্রী ঘোষণা করে দেন বাদ পড়ারা কিন্তু প্রকল্পের সুবিধা পাবে না। বাদ কারা দিয়েছে? 35 লক্ষ বৈধ মানুষকে তারা দিয়েছেন, যিনি এখন মুখ্য সচিব, এবং তাদের কোনো সমস্যা নেই, যারা বাদ গেছেন তারা কিন্তু প্রকল্পের সুবিধা পাবেন না। যাই হোক, প্রকল্পটা এখনও পুরো হয়নি, যখন হবে এ নিয়ে ঘোষণা, সে নিয়ে আলাদা কথা বলবো। কিন্তু যেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ডবল ইঞ্জিন সরকার, তার ডবল ইঞ্জিনের যে বড় ইঞ্জিন, সেই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সবাইকে এবার গাড়ির বদলে মেট্রো চড়তে হবে বলেননি, চড়লে ভালো হয়, সোনা কিনবেন না, আরও নানা রকম কথা বলেছেন। তো বাড়ি থেকে কাজ করবেন, সত্যি বলেছেন।
তো এরপর নির্ঘাত রান্নার বদলে কাঁচা খেতে হবে, বলবেন কতদিন পরে। কারণ যেটা দাঁড়িয়েছে অবস্থা কিন্তু খুবই গোলমেলে। তার অসম্ভব ভালো পররাষ্ট্রনীতি, তিনি হাত জোর করে বসে আছেন, দেশে 56 ইঞ্চি বাইরে নয়। তার অসম্ভব ভালো পররাষ্ট্রনীতির কারণে তেলের দাম আকাশ ছুঁয়েছে। তিনি রাশিয়া কারো কাছ থেকে তেল জোগাড় করতে পারেননি, এবং আকাশ ছুঁয়েছে কোথায়? ডলারে। এবার সমস্যা হচ্ছে যে ডলারে আপনাকে কিনতে গেলে তো, আপনি ডলার আনতে গেলে তো টাকা দিয়ে আনতে হয়। তো এর যে অর্থনীতি চালনা সেটাও এত ভয়ানক, এত অসম্ভব ভালো যে ডলার এখন রেকর্ড 95 টাকা ছুঁয়েছে। অর্থাৎ যদি তেলের দাম নাও বাড়তো, যদি ধরুন তেলের দাম হতো $1, সেটা এখনও বাড়েনি, তাহলে আপনাকে 80 টাকার জায়গায় 95 টাকা খরচ করে সেটা কিনতে হতো। আর এখন তো তেলের দামও বেড়ে গেছে, ফলে ওই যে তেলের দাম ধরুন $1 থেকে যদি $2 হয়, তাহলে 80 জায়গায় 160 টাকা দাম হতো, এখন 95 জায়গায় 190 টাকা দাম হবে। তো ফলে এইটা নিয়ে যে পরিস্থিতি কোন দিকে যাবে সে ভাবা খুব কঠিন। কারণ যেটা হবে সেটা হচ্ছে তেলের দাম বাড়া মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া। এবার তেল আনতে হচ্ছে বলে সরকারের টাকা খরচা হবে, সেই টাকা জনকল্যাণমূলক খাতে যাওয়ার কথা ছিল, সেটা আর যাবে না। তো ওনারা অনেক কিছু করবেন বলছেন, কী করে করবেন সেটা আমরা দেখব, সে নিয়ে পরে অনুষ্ঠান করব। কিন্তু অবস্থা যে ইতিমধ্যেই বিগড়ে গেছে নিয়ে কোনো সন্দেহ নেই, নইলে প্রধানমন্ত্রী ওই কথাগুলো বলতেন না। মজা হচ্ছে উনি যখন মন কি বাত দেন তখন চারদিকে হই হই করে সেসব দেখানো হয়, কিন্তু এই নিয়ে টু শব্দটি নেই। কারণ এই জমানায় এটাই স্বাভাবিক যে কোথায় কি উন্নতি হচ্ছে, কে নাগরিকত্বের তালিকা থেকে বাদ যাচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, এসব জানার দরকার নেই। ওসবের জন্য তো ওয়াশিং মেশিন আছেই, আর বাদ বাকি যা কিছু সবই স্বাভাবিক। কারণ এখন এক, ওয়াশিং মেশিন দিয়ে দুর্নীতি দূর করা হচ্ছে, আর দুই, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দেশের মানুষের জন্য, যে হাতে ঝাঁটা নিয়ে আব্দুল চাচার সন্তানদের এখন টাইট করা হচ্ছে। আব্দুল চাচার সন্তানের সংখ্যা এত বেড়ে গেছে যে একজন দেখলাম যে ফেসবুকে ঠাট্টা ইয়ার্কি করেছেন যে আব্দুল চাচা আর পেরে উঠছে না। তো আপনারা হয়তো এই ইয়ার্কিটা জানেন না, তবু তাই একবার বলে দিই যে ওই সনাতনী সমর্থকরা, উগ্র সমর্থকরা, উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা সবসময় বিপক্ষকে আক্রমণ করেন একটা কথা দিয়েই, যে এই বেটা আব্দুল চাচার সন্তান নাকি। তো এই আব্দুল চাচার সন্তানদের তেড়ে টাইট দেওয়া গেছে। এর থেকে দেশবাসীর জীবনে বা আপনার আমার জীবনে বেশি কী আর থাকতে পারে? এর থেকে বেশি কিছু তো আর চাওয়ার থাকতে পারে না, সেসব মিটে গেছে। কাজে নিশ্চিন্তে থাকুন, আমিও আর বকবক করবো না, অনেকক্ষণ হয়ে গেল। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। যারা এই নব্য সরকারের বা ওয়াশিং মেশিনের গুণসংকীর্তন শুনতে চান, ওয়াশিং মেশিন জমানা কিভাবে আমাদের উন্নতি করছে তার বিশদ বর্ণনা জানতে চান, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, হাইপ করুন এবং পরিচিত বন্ধুবান্ধবদের সকলের কাছে পাঠান। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।